শফিউর রহমান ফারাবীর এই দুঃখ ভরা প্রকল্প আমি আজ আপনাদের সামনে উচ্চারিত করছি। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র ও ইসলামী ব্লগার লেখক শফিউর রহমান ফারাবী লেখালেখির কারণেই যার জীবনের প্রতিটি ধাপ ছিল কঠিন বাস্তবতার প্রতিচ্ছবি। 1986 সালে ব্রাহ্মণবাড়িয়া জেলার সদর থানাধীন কালাইসিরিপাড়ায় জন্মগ্রহণ করেন। তার বাবা ফেরদৌসুর রহমান বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের বিআরডিবি উপপরিচালকের দায়িত্ব পালন করেছেন। 2012 সালে বাবার মৃত্যু এবং শৈশবেই মা উম্মে সালমা শেলিকে হারানোর পর থেকেই জীবনের প্রতিকূলতা তাকে ঘিরে ধরে। সৎ মায়ের গড়ে বেড়ে ওঠা ফারাবীর জীবনে পারিবারিক উষ্ণতার অভাব ছিল। সৎ মা ও সৎ বোন থাকা সত্ত্বেও তাদের কাছ থেকে কোনো সহযোগিতা পাননি ফারাবী। তার মামলাগুলোর দিকেও কেউ নজর দেয়নি। এমনকি হাসিনার নির্মম নিষ্ঠুর কাশিমপুর হাই সিকিউরিটি কারাগারে কারাবন্দী অবস্থায় বাবাকে হারানোর পরও পরিবার থেকে কোনো সাড়া পাননি। ফারাবী কিশোরগঞ্জ রেলওয়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পড়ালেখা শুরু করেন। 1996 সালে পঞ্চম শ্রেণী, 2001 সালে কেন্দুয়া জয়হরি এসকাই সরকারি উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি এবং 2005 সালে ঢাকার নটরডেম কলেজ থেকে এইচএসসি পাশ করেন। তবে মাতৃহীন শৈশবের মানসিক চাপ এবং 2 বছরের মানসিক চিকিৎসার কারণে তার পড়ালেখায় বাধা সৃষ্টি হয়। 2005 থেকে 2006 সেশনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগে ভর্তি হয়ে ফারাবী উচ্চশিক্ষার পথে এগিয়ে যান। 2010 সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের বেতন বাড়ানোর প্রতিবাদে আন্দোলনে অংশগ্রহণের কারণে তিনি 24 শিক্ষার্থীর সঙ্গে গ্রেপ্তার হন এবং 1 মাস জেল হাজতে কাটান। জামিনে মুক্তি পাওয়ার পর থেকে তিনি লেখালেখি এবং ব্লগিং এর মাধ্যমে ইসলাম নিয়ে নিজের ভাবনা ও অভিজ্ঞতা প্রকাশ করতে থাকেন। তার সংগ্রামী জীবন এবং লেখালেখি তাকে সাহসী ইসলামপন্থী লেখক হিসেবে পরিচিত করেছে। তবে পারিবারিক এবং সামাজিক সমর্থনের অভাবে তিনি মানবেতর জীবনযাপন করেছেন, যা তার চরিত্রের দৃঢ়তা ও সংকল্পকে আরও স্পষ্ট করে তোলে। শফিউর রহমান ফারাবী একজন সাহসী এবং প্রতিবাদী স্বভাবের মানুষ। তিনি সবসময় অন্যায় ও ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী থাকাকালীন সময়ে তিনি বিভিন্ন সামাজিক এবং অরাজনৈতিক সংগঠনে যুক্ত ছিলেন। তার কণ্ঠ ছিল সবসময় বিপ্লবীদের পক্ষে এবং দেশের স্বার্থে তিনি সব ধরনের ষড়যন্ত্র এবং অন্যায়ের প্রতিবাদ করতেন। বিশেষ করে ফ্যাসিবাদী সরকার এবং ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে তার সরব অবস্থান তাকে দেশপ্রেমিক ও নির্ভীক হিসেবে পরিচিতি দিয়েছে। ফারাবী অনলাইনে ও সোশ্যাল মিডিয়ায় উগ্র হিন্দুত্ববাদ ও নাস্তিকদের বিরুদ্ধে লেখালেখি করতেন, যা পরবর্তীতে তার জন্য বিপদ হয়ে দাঁড়ায়। এরই ধারাবাহিকতায় তিনি বারবার ফ্যাসিবাদী সরকারের রোষানলে পড়ে গ্রেপ্তার হন, যা তার উচ্চশিক্ষা জীবনে বাধা হয়ে দাঁড়ায়। ফলে শেষ পর্যন্ত স্নাতকার শেষ করা সম্ভব হয়নি এই মেধাবী ছাত্রের। ইসলাম বিদ্বেষী নাস্তিক ব্লগার রাজীব ওরফে তাবা বাবা হত্যাকাণ্ডের পর ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার অভিযোগে ফারাবী গ্রেপ্তার হন। তার লেখালেখি মূলত ইসলামিক চিন্তা চেতনা ও ধর্মীয় মূল্যবোধের উপর ভিত্তি করে গড়ে উঠেছিল, যা তাকে ইসলামপন্থী মহলে জনপ্রিয় করে তোলে। 3-4 বছর ধরে তিনি বিভিন্ন ব্লগে ইসলামিক বিষয় নিয়ে লেখালেখি করতেন। ঠিক সে সময়ে রকমারি.com নামের অনলাইন বই বিক্রির প্রতিষ্ঠানটি বেশ জনপ্রিয়তা লাভ করে। এটির মালিক ওই সময়ে নাস্তিক থাকায় এটি বিশেষ করে নাস্তিকদের লেখা ইসলাম বিদ্বেষী বইগুলোকে প্রচার করতে শুরু করে। এই বইগুলোর প্রচারের ফলে বইয়ের বিক্রি বেড়ে যায় এবং সাধারণ শিক্ষিত সমাজকে এসব বিপজ্জনক ইসলাম বিদ্বেষী বই থেকে রক্ষা করতে ফারাবী নিজেকে ঝুঁকির মধ্যে ফেলে প্রতিবাদ শুরু করেন। তিনি ধর্মীয় অনুভূতিতে আঘাত হানা নাস্তিকদের বই প্রচার করার কারণে রকমারি.com এর বিরুদ্ধে শক্ত প্রতিবাদ গড়ে তোলেন। ফারাবীর আপোষহীন আন্দোলনের ফলে রকমারি.com বাধ্য হয় সেসব বই সরিয়ে নিতে। তার প্রতিবাদী মনোভাবের কারণে নাস্তিক ব্লগারদের সাথে তার ধর্মীয় মতপার্থক্য তীব্র হয়। থাবা বাবা ওরফে ব্লগার রাজীব, আসিফ মহিউদ্দিন, অভিজিৎ রায়, তসলিমা নাসরিন, দাড়িপাল্লা দমাদম, দিগম্বর পৈগম্বর, শান্তনু মহাপাত্র, অগ্নিবীণা, আল্লামা শৈতান, মশিউর রহমান, শান্তনু আদিম,
ফেনগান দেবতা এবং হিন্দু যোদ্ধা নামক ব্লগারদের সঙ্গে তার ধর্ম নিয়ে মতপার্থক্যের সৃষ্টি হয়। তারা ইসলাম বিরোধী চিন্তা চেতনার প্রচার করায় ফারাবি তাদের বিরুদ্ধে তীব্র সমালোচনা ও প্রতিবাদ করেছিলেন। ফারাবির প্রথম আইনজীবী অ্যাডভোকেট রাহিল আব্দুর রহমান বলেছেন, ইসলাম ও ইতিহাস সম্পর্কে জানার জন্য ফারাবি বিভিন্ন সময় বিভিন্ন দলের কাছে যেত, কখনো চরমোনাই, কখনো শিবির, কখনো হেফাজত। প্রচন্ড জ্ঞান পিপাসু ছিল ফারাবি। যে আমি যখন জেলা থাকতো, আমার বাবা হচ্ছে অনেক সময় টাকা তার কুলাইতো না, সে আমাকে সাথে দেখা করতে আসতে, যখন ডেট হতো বাবা নাকি ওই ট্রাকের পিছনে উঠে চলে আসতো আমাকে সাথে দেখা করতে। এবং সে এতটা কেয়ারলেস একটা ছেলে, মানে কেমন জানি পাগল একটা ছেলে, কিন্তু তার ভিতরে যে প্রচন্ড রকম ইমোশন ছিল, সে খুব মানে আবেগ দিয়ে লেখাটা লিখছিল আর কি। আমি নিজে কান্না করছিলাম তার এই লেখাটা পড়ে। সে ছিল হুসাইন আহমদ মাদানির ভক্ত। ভারতের দেওবন্দের সূর্য সন্তান হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ, যিনি ছিলেন উপমহাদেশের ব্রিটিশ বিরোধী আন্দোলনের অন্যতম নেতা। ব্রিটিশরা ভারতীয় নেতাদের অনেক সময় রাজনীতি ও ধর্মীয় কারণে গ্রেপ্তার করত এবং তাদের বিরুদ্ধে মামলা করত। এমনই এক ঘটনায় হুসেন আহমদ মাদানী রহমতুল্লাহকে গ্রেপ্তার করা হয়েছিল। সেই সময় মাদানী রহমতুল্লাহ রানী ভিক্টোরিয়ার বিরুদ্ধে যে মামলায় জবানবন্দি দিচ্ছিলেন, সেখানে তিনি এক অনবদ্য বক্তব্য দিয়েছিলেন। তিনি আদালতে বলেন, আমরা ভারতীয়রা একজন মুসলমান হিসেবে ব্রিটিশ রাজের অধীনে থাকতে পারি না। আমরা স্বাধীনতা চাই আর আমাদের স্বাধীনতা পাওয়ার জন্য সংগ্রাম করছি। রানী ভিক্টোরিয়া, তোমার রাজত্বে থাকতে আমরা সম্মতি জানাই না। তোমাদের পক্ষে ভারত শাসন করার কোনো অধিকার নেই। তার এমন জ্বালাময়ী বক্তব্য ব্রিটিশদের মনে চরম ক্ষোভের সৃষ্টি করেছিল। গোটা ভারতবর্ষ তার এই বক্তব্যে তোলপাড় সৃষ্টি হয়েছিল। তার এই আদর্শে অনুপ্রাণিত ছিল ফারাবি। ফারাবিকে যখন কোর্টে তোলা হয়, সেখানেও তিনি শেখ হাসিনার বিরুদ্ধে একটি জবানবন্দি দিয়েছিলেন। সেখানে তিনি বলেছিলেন, নাস্তিকরা মূলত পোকামাকড়ের মতো। হাসিনা মূলত এই রাষ্ট্রকে একটি নাস্তিক রিপাবলিক স্টেট হিসেবে তৈরি করতে চায়। তাই এসব নাস্তিকদের তিনি তার ছায়াতলে আশ্রয় প্রশ্রয়ে লালিত করেন। 2023 সালের 30 জানুয়ারি তথ্য প্রযুক্তি আইনের মামলার রায়ের দিন কোর্ট প্রাঙ্গণে ফারাবি গণমাধ্যমকে বলেন, আমার বয়স যখন 5 বছর তখন আমার আম্মা মারা যায়। পরে আমার পিতা আবার বিয়ে করেন। তা আমি সৎ মানের ঘরে মানুষ হয়েছি, এই যে মাতৃস্নেহ বলতে আমি কিছু পাই নাই। আমার আপন ভাই বোন বলতে কিছু নাই। আমার এক সৎ বোন আছে, সেরকম যোগাযোগ রাখে না। আর আমার যে সৎ মা, তার আমার মামলা মোকদ্দমার ব্যাপারে কোনো আগ্রহ নাই। আমি জেলে ঢোকার পর 15 সালে দ্বিতীয়বার জেলে ঢোকার পরে প্রথমে 1 বছর কোনো টাকা পয়সা দেয় নাই। আমি মানবতার জীবনযাপন করছি। এই 2010 সালে চিরাং জেলে আগস্ট মাসে বেতনবিধি প্রতিবাদে 1 মাস জেল খাটছিলাম চিরাং জেলে। 2013 সালে রাজীব ওরফে থাবা জানা যে আমি ক্ষতরুমকি দেওয়ার কারণে 6 মাস জেল খাটছি। তারপর 1.5 বছর আমি জামিন মুক্ত ছিলাম। ওই সময় আমার জীবনের মূল্য হালে এইগুলি করি, ছাড়া এই ব্লগটা ওই সময় প্রতিষ্ঠা করি। পরবর্তী অভিজিৎ হত্যার পরে 15 সালে আমি 28 মার্চ অ্যারেস্ট হই র্যাব কর্তৃক আসপন্দ জেলে। একটা 57 বছর শেখ হাসিনা কটূক্তি, একটা লাইফ সাজা। আমি শাইখুল ইসলাম হযরত হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আদর্শ অনুপ্রাণিত হয়ে নাস্তিকের বিরুদ্ধে লেখালেখি করেছিলাম। আমি হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ বহরানের ভিক্টোরিয়ার বিরুদ্ধে একটি শক্ত 3 ফুটের দিয়েছিল ব্রিটিশ আমলে। আমি সেই 3 ফুটের অনুপ্রাণিত হয়ে অভিযোগ হত্যা মামলায় আমি 11 পৃষ্ঠা লিখিত জবানবন্দি দিই, যেটা আইনের ভাষায় 3 ফুটের বলা হয়। আপনারা সবাই চেষ্টা করবেন দ্রুত যেন আমি জেল থেকে মুক্তি পাই। এবার বাংলাদেশ ইসলামী দলগুলো দুর্ভাগ্য যে তারা আমার সেই কঠিন সময় আমাকে তারা কোনো সাহায্য করে নাই। আমাদের ইসলাম চরণের পীর, তারা এই দলগুলো বাংলাদেশে আমার যে বিচারের প্রক্রিয়া যখন চলছিল, তখন তারা আমাকে কোনো রকম সাহায্য করে নাই বা আইনগত সহায়তা দেয় নাই। এটা বাংলাদেশ ইসলামী দলগুলো একটা দুর্ভাগ্য। প্রত্যেকটা বিষয় নিয়ে সে পড়াশোনা করত। ইসলামপন্থী ব্লগার ফারাবি ইসলাম বিরোধী লেখালেখির জবাব দিতেন এবং ধর্মের পক্ষে যুক্তিনির্ভর আলোচনা করতেন। তার কর্মকাণ্ড ছিল যুক্তির পিঠে যুক্তি দাঁড় করিয়ে গঠনমূলক বিতর্ক করা। শাহবাগ আন্দোলনের গণজাগরণ মঞ্চ থেকে যখন নাস্তিকরা একের পর এক ইসলাম বিদ্বেষী কথা ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তি করছিল, তখন তাদের নাস্তিক্যবাদীদের গোমর পাশ করে শাহবাগের সেই আন্দোলনকে নাস্তিকদের আন্দোলন দাবি করে প্রমাণ করেছিলেন ফারাবি, যার ফলে তাদের সমস্ত উদ্দেশ্য নস্যাৎ হয়ে যায়। যেখানে লক্ষ লক্ষ জনতার ভিড় পড়ে থাকত, ফারাবির লেখালেখির পর সেই শাহবাগের সঙ্গে দেওয়ার মতো লোকজন পাচ্ছিল না নাস্তিক ব্লগাররা। তাই তাদের সেই আন্দোলনের বিরোধিতা করে ধর্মপ্রাণ মানুষ নিয়ে 2013 সালে শাপলা চত্বরে ফেসে উঠেছিলেন হেফাজত ইসলাম বাংলাদেশ, যার ফলশ্রুতিতেই সেদিন হেফাজতের হাজার হাজার নিরীহ মুসলিমদের হত্যা করেছিল হাসিনা সরকার। এসব নাস্তিকদের কটূক্তির বিরুদ্ধে চুপ থাকতে পারেননি ফারাবি। মে মাসের 5-এ দিন কোনো
গোলাগুলি বা সেরকম কোনো ঘটনাই ঘটেনি। আপনি দেখেছেন যে গায়ের লাল রং লাগিয়ে পড়ে আছে। তখন এই সময়ের জনপ্রিয় লেখক আরিফ আজাদরা ছিলেন না, কিন্তু এই এক ফারাবি লড়ছিল তার লেখালেখির মাধ্যমে সম্মিলিত নাস্তিক ব্লগারদের বিরুদ্ধে। তার জের ধরে খ্যাতনামা বিভিন্ন স্কলার ও সচেতন মহলরা বলছেন, মূলত দেশের স্বাভাবিক পরিস্থিতিকে অস্থির করে তুলতে দেশি বিদেশি বিভিন্ন সংস্থারা মিলে প্রতিনিয়ত নানা ষড়যন্ত্র করে যাচ্ছে। তাদের লক্ষ্য ছিল বাংলাদেশকে একটি প্রতিক্রিয়াশীল ইসলামপন্থীদের আশ্রয়স্থল হিসেবে দেখানোর অপচেষ্টা করা। নাস্তিকরা একটি ট্রাম্প কার্ড ব্যবহার করে, সেটি হলো নবী রাসূলদের নিয়ে কটূক্তি করা। এর মাধ্যমে তারা এদেশে নিজেদের অস্তিত্বের সংকট দেখিয়ে বিভিন্ন দেশের আশ্রয় পাওয়ার সুযোগ তৈরি করতে চেয়েছিল, আর সেই সুযোগটাকেই তারা ব্যবহার করেছে। এভাবেই বিগত 15 বছর যাবৎ ইসলাম বিদ্বেষী আওয়ামী সরকার ইসলামপন্থীদের বিরুদ্ধে একচ্ছত্রভাবে পীড়ন নীতি চালিয়েছে। এভাবেই তারা এদেশের মানুষের কাছে ইসলামপন্থীদের জঙ্গি, রাজাকার, যুদ্ধাপরাধী ইত্যাদি ন্যারেটিভ তৈরি করে একটি ত্রাসের রাজত্ব কায়েম করেছিল। এভাবে করেই এমন কিছু ঘটনা ঘটানো হয়েছে যেখানেই হেফাজত হত্যাকাণ্ড চালিয়ে হাজার হাজার সাধারণ মানুষ, ইসলামী চিন্তক, যুবক ও আলেমকে হত্যা, গুম খুন সহ বিভিন্ন নিরপরাধ মানুষদের ধরে ধরে দীর্ঘদিন কারাগারে রাখা হয় এবং ইসলামকে বাংলার বুক থেকে মুছে ফেলার অপচেষ্টা চালানো হয়। এভাবে আওয়ামী লীগ একটি অপশক্তির জোটে পরিণত হয়েছিল, যার ফলস্বরূপ ফারাবিদের মতো অসংখ্য দেশপ্রেমীদের ফাঁসি, যাবজ্জীবন জেল, জুলুম কিংবা অনাচার করা হলেও নিরাপদ আশ্রয়ে ঘোরাফেরা করত ধর্মবিদ্বেষী অপশক্তি ও নাস্তিক ব্লগাররা। কেউ যদি অপশক্তির বিরুদ্ধে কথা বলতো, তবে প্রকাশ্যে দিনের আলোতে কিংবা রাতের গভীরে যেভাবে হত্যা করা হয়েছিল আবরার ফাহাদকে, সেভাবেই ধরে ধরে হত্যা করা হতো এদেশের বিপ্লবী তরুণ যুবকদের। ফারাবি তার লেখালেখির মাধ্যমে যেভাবে নাস্তিক ব্লগার, ধর্মবিদ্বেষী ও কট্টর হিন্দুত্ববাদী গোষ্ঠীর বিরুদ্ধে কঠোর সমালোচনা করতেন, এই কারণে তিনি ভারতীয় গোয়েন্দা সংস্থার র এবং আওয়ামী লীগ সরকারের লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছিল, যার ফলে মিথ্যা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়। কিন্তু সেদিন যদি এদেশের জনগণ ফারাবিদের জন্য আওয়াজ তুলত, তবে হয়তো বুয়েটের মতো শিক্ষা প্রতিষ্ঠানে 2019 সালে আবরার ফাহাদের মতো মেধাবী রত্নদের হারাতে হতো না এই বাংলার মানুষদের। সেই সূত্র ধরেই শুরু হয় আজকের 24 জুলাই গণ অভ্যুত্থান। আজকের এই অভ্যুত্থানের জন্য বছরের পর বছর লড়ে গিয়েছেন ফারাবিরা, কিন্তু বছরের পর বছর হাসিনা রেজিমের বিরুদ্ধে লড়ে যাদের ত্যাগ তিতিক্ষায় 5ই আগস্ট হাসিনা পালিয়ে যায় সেই হিন্দুস্তানে, সেই মহানায়ক ফারাবিরা এখনো জেলের অন্ধকার প্রকোষ্ঠে পড়ে আছে। কিন্তু তাদের খোঁজ খবর নেওয়ার মতো কেউ নেই এই জনপদে। সম্প্রতি সচেতন মহল থেকে আওয়াজ উঠতে থাকে, মুক্তি চাই, মুক্তি চাই, ফারাবিদের মুক্তি চাই। ফারাবিদের মতো বছরের পর বছর ধরে ফেসিবাদী শক্তির বিরুদ্ধে একক লড়াই চালিয়ে যাওয়া কারাবন্দী বিপ্লবীদের মুক্তি চাই। এমতাবস্থায় সরকারের নীরব ভূমিকায় প্রশ্ন ওঠে, এই সরকার কি মুক্তি দিবে শফিউর রহমান ফারাবির? এমনই বিভিন্ন মিথ্যা ও হয়রানিমূলকভাবে মামলায় অপরাজনীতির শিকার হওয়া বিভিন্ন দলের নেতাকর্মীরা প্রভাব প্রতিপত্তি, অর্থ কিংবা ক্ষমতার জোরে একের পর এক মুক্তি ফেলেও মুক্তি মেলেনি আজও মেধাবী ছাত্র ফারাবিদের। 2015 সালে লেখক ব্লগার অভিজিৎ রায় হত্যার সাথে ফারাবির সংশ্লিষ্টতার অভিযোগ তোলার পর তৎকালীন প্রশাসন তাকে গ্রেপ্তার করেছিল। তবে যেদিন অভিজিৎ রায়কে বইমেলায় হত্যা করা হয়, সেদিন ফারাবি সিলেটে ছিলেন এবং সংশ্লিষ্ট মামলায় গ্রেপ্তার হওয়া অন্য আসামিরা কেউই ফারাবির সংশ্লিষ্টতার কথা স্বীকার করেননি। অভিজিৎ রায়ের বাবা অধ্যাপক অজয় রায় এই মামলায় নির্দোষ ফারাবিকে যুক্ত করায় অসন্তোষ প্রকাশ করেছিলেন। সরকার পক্ষ, বিচারক, তদন্তকারী কর্মকর্তা কেউ এই হত্যার সাথে ফারাবির সংশ্লিষ্টতা প্রমাণ করতে পারেনি। অথচ বিতর্কিত বিচারক মুজিবুর রহমান কুযুক্তি দেখিয়ে যাবজ্জীবন সাজা শুনিয়ে বিতর্কিত রায় দেন। 2021 সালের 16 ফেব্রুয়ারি এই বিতর্কিত রায় ঘোষণা করা হয়। পরে 2023 সালের 30 জানুয়ারি ঢাকার সাইবার কোর্টে শেখ হাসিনাকে নিয়ে মন্তব্য করায় 89(5) এ নাম্বারে একটি মামলায় তার 7 বছর কারাদণ্ড হয় তথ্য প্রযুক্তি আইনের বিতর্কিত 57 ধারায়। এই সাজাটা
বিচারক ক্যামেরা ট্রায়ালের মাধ্যমে দিয়েছিল। বিকাল 3টার দিকে কোর্ট থেকে সবাইকে বের করে দিয়েছিল। এই বিতর্কিত রায়ের ঘোষণা দিয়েছে ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিতর্কিত বিচারক AM জুলফিকার হায়াত। এছাড়াও অভিজিৎ হত্যার ঘটনা, অন্য মামলায় এবং সিলেটের অনন্ত বিজয় হত্যাকাণ্ড মামলায় খালাস হয় ফারাবীর। এভাবে বেশ কিছু মিথ্যা মামলায় ফাঁসিয়ে 11 বছর কারারুদ্ধ করে রাখা হয় ফারাবীকে। লেখালেখি করার জন্য 39 বছরের সাজা দেওয়ার ঘটনা পৃথিবীর ইতিহাসে বিরল। 19 শতকের শুরুর দিকের বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম তার ধূমকেতু পত্রিকা সম্পাদনা করতেন এবং 1923 সালে একটি ব্রিটিশ বিরোধী নিবন্ধ প্রকাশের কারণে তাকে গ্রেপ্তার করা হয়। কলকাতা প্রেসিডেন্সি কারাগারে বন্দী অবস্থায় কবি 7 জানুয়ারি একটি জবানবন্দি লেখেন, যা পরে রাজবন্দির জবানবন্দি নামে পরিচিতি পায়। এই প্রবন্ধে তিনি নিজেকে নির্দোষ দাবি করে অত্যন্ত দৃঢ়ভাবে বলেন, আমি সত্যের পূজারী আর সরকার ও তার কর্মচারীরা অসত্যের প্রতীক। তিনি জানিয়ে দেন তিনি আল্লাহর নির্দেশে ন্যায়কে ন্যায় এবং অন্যায়কে অন্যায় বলে প্রতিষ্ঠিত করেছেন। কবি বুঝতে পেরেছিলেন পরাধীন ভারতবর্ষে অন্যায়ের বিরুদ্ধে আওয়াজ তুললে তা ইংরেজদের কাছে রাজদ্রোহ হিসেবে গণ্য হতো। তিনি স্পষ্ট বলে দিয়েছিলেন যে শাসন ন্যায়ের উপর প্রতিষ্ঠিত নয় তা কখনো চিরস্থায়ী হতে পারে না। ফারাবী ছিলেন বিদ্রোহী কবি নজরুলের মতোই দৃঢ়চেতার মানুষ। তার অবস্থান ছিল অনড়। প্রথম দিকে তিনি কোনো আইনজীবী নিয়োগ না করে নিজেই আত্মপক্ষের সমর্থনে জবানবন্দি দেন। পরবর্তীতে বেশ কয়েকজন আইনজীবী তার মামলার দায়িত্ব নেন। নজরুল যেমন সত্য ও ন্যায়ের জন্য আপোষহীনভাবে লড়ে গেছে, ঠিক ফারাবীরাও এই বঙ্গের সেই বিদ্রোহের একজন মূর্ত প্রতীক এবং ইসলাম প্রতিষ্ঠার সংগ্রামে অবিচল এক লৌহ মানব। তাওহিদুল ইসলাম রাফি, নিউজ ডেস্ক, চ্যানেল আয়ার।